সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র অধ্যায় 5 পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, এই অধ্যায়ের 5 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে এই অধ্যায়ের আরও 4টে লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারের যে আলোচ্য বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি। আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে শিল্প পণ্য বিপণনে বিবেচ্য বিষয়সমূহ, পণ্যের জীবনচক্রের ধারণা, পণ্যের জীবনচক্র কী, পণ্যের জীবনচক্রের স্তরগুলো। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, শিল্প পণ্য বিপণনে বিবেচ্য বিষয়গুলো প্রথমে আমরা আলোচনা করব। ভোগ্য পণ্যের প্রকৃতি এবং শিল্প পণ্যের প্রকৃতি একরকম নয়, তাই শিল্প পণ্য বিপণনে প্রতিষ্ঠানকে কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। নিচে এসব বিবেচ্য বিষয় সংক্ষেপে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ শিল্প পণ্যের বিবেচ্য বিষয়গুলো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। প্রথমে যেটা আছে, বাজারের আয়তন, ক্রয়ের প্রকৃতি, ক্রেতার সংখ্যা, নির্ভরশীল চাহিদা, কেনার সিদ্ধান্ত, স্থায়িত্ব, নিরাপত্তা, মূল্য, প্রতিযোগিতা, প্রসারমূলক কার্যক্রম এবং বিক্রয়োত্তর সেবা। অর্থাৎ এই যে যেখানে 10টি পয়েন্টের কথা বলা আছে, এই 10টি পয়েন্ট আমাদের বিবেচনা করতে হবে যদি আমরা শিল্প পণ্য বিপণন করতে যাই। তাহলে এই পয়েন্টগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। অর্থাৎ শিল্প পণ্যের আয়তন যেহেতু তুলনামূলকভাবে ভোগ্য পণ্যের চেয়ে কম, তাই এখানে কেননা এখানে তাছাড়া শিল্প বাজারের নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে কেন্দ্রীভূত, অর্থাৎ শিল্প বাজারগুলো কোথায় কোথায় একটা নির্দিষ্ট সীমানা থাকে, যার কারণে আমাদের শিল্প বাজারের সংখ্যা কম থাকে। ক্রয়ের প্রকৃতি, প্রিয় শিক্ষার্থী, শিল্প পণ্যের ক্রেতারা একত্রে বিপুল পরিমাণ পণ্য কিনে থাকে। কারণ হচ্ছে একসাথে পণ্য কিনলে পণ্যের মূল্য কম মূল্যে কেনা যায়, এই জন্য তারা এই কাজটি করে থাকে এবং এইটা এক ধরনের সুবিধা। ক্রেতার সংখ্যা, ভোগ্য পণ্যের তুলনায় শিল্প পণ্যের ক্রেতা অনেক কম থাকে, কেননা কেবল উৎপাদকরাই বা উদ্যোক্তারাই বা যারা বিজনেস করে তারাই এই পণ্য ক্রয় করে, অন্য কেউ এগুলো ক্রয় করে না। এরপরে যেটা আছে, নির্ভরশীলতার চাহিদা। শিল্প পণ্যের চাহিদা ভোগ্য পণ্যের চাহিদার উপর নির্ভরশীল, অর্থাৎ ভোগ্য পণ্য যত বেশি একটা দেশে চলবে, শিল্প পণ্য ঠিক তা সেই অনুপাতে বাড়বে। কারণ শিল্প পণ্যের মালিকরা যে পণ্যগুলো উৎপাদন করে সেগুলোই পরবর্তীতে তোমার হচ্ছে দেশের জনগণ ভোগ করে থাকে। তার মানে হচ্ছে যে ভোগ্য পণ্যের চাহিদার উপরে শিল্প পণ্যের চাহিদা নির্ভরশীল। এরপর হচ্ছে কেনার সিদ্ধান্ত। শিল্প পণ্য কেনার ক্ষেত্রে সাধারণত যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ কোনো একটি কোম্পানি যখন পণ্য ক্রয় করে সেই পণ্য ক্রয়ের একটা কমিটি থাকে, সেই কমিটির লোকেরা চিন্তাভাবনা করে পণ্য ক্রয় করে থাকে এবং এর সাথে অনেক লোক জড়িত, অনেক সিস্টেম এবং অনেক মিটিং জড়িত। প্রিয় শিক্ষার্থী, স্থায়িত্ব। বেশিরভাগ ক্রেতাদের শিল্প পণ্য কেনার সময় এর স্থায়িত্ব জানতে চায়। সাধারণত দীর্ঘদিন ব্যবহারের জন্যই ক্রেতারা উচ্চমানের পণ্য কিনতে চায়, তাই বিপণনকারীকে পণ্যের স্থায়িত্ব সম্পর্কে যথাযথভাবে জানতে হবে। নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থী, বর্তমান সময়ের ক্রেতারা অনেক সচেতন, তাই তারা শিল্প পণ্য কেনার ক্ষেত্রে পণ্যের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করে থাকে। স্থায়িত্ব। প্রিয় শিক্ষার্থী, বেশিরভাগ ক্রেতা সাধারণত শিল্প পণ্য কেনার সময় এর স্থায়িত্ব জানতে চায়। এরপরে হচ্ছে মূল্য প্রতিযোগিতা। শিল্প পণ্যের ক্ষেত্রে প্রতিযোগীদের মধ্যে মূল্য বিষয়ক তেমন কোনো প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না, কারণ এখানে অধিকাংশ কোম্পানি শিল্প পণ্যগুলো কার্যকারিতা প্রায় একই রকমের হয়ে থাকে, যার কারণে যে যার সুবিধা মতো পণ্য ক্রয় করে থাকে। প্রসারমূলক কার্যক্রম। শিল্প পণ্যের বিক্রি বাড়ানোর জন্য হাতিয়ার হিসাবে বিপণনকারীকে ব্যক্তিক বিক্রয় কৌশলটা এখানে অবলম্বন করতে হয়। কারণ হচ্ছে শিল্প পণ্যের ক্ষেত্রে যেহেতু ক্রেতা একটা নির্দিষ্ট পরিমাণ ক্রেতা এবং এখানে মাঝখানে কোনো মিডলম্যান খুব কম থাকে, যার কারণে তোমার হচ্ছে শিল্প পণ্যের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয় এই বিষয়টি বেশি প্রাধান্য দেওয়া হয়।
প্রিয় শিক্ষার্থী, বিক্রয়োত্তর সেবা সব ধরনের শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রয়োজন হয় না, তবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবার প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে বিষয়টি আছে পণ্যের জীবনচক্রের ধারণা। প্রিয় শিক্ষার্থী, পণ্যের জীবনচক্র তোমরা হয়তো বা কথাটি শোনার পরে অন্য কিছু ভাবতে পারো যে এটা আবার কেমন জিনিস। দেখো, একজন মানুষের যেমন একটা জীবনচক্র আছে, অর্থাৎ একজন মানুষ জন্মগ্রহণ করে, ছোট হয়, ছোট শিশুকাল, তারপরে শৈশবকাল, তারপরে কৈশোর, এরপরে আস্তে সে যৌবনে পদার্পণ করে, একসময় বয়স্ক হতে থাকে এবং একসময় মারা যায়। এই যে একটা মানুষের জীবন, তদ্রূপ পণ্যেরও, অর্থাৎ আমরা যে সকল পণ্য কিনি সেই পণ্যের একটা জীবন থাকে, অর্থাৎ সেই পণ্যটা উৎপাদন হয়, সেই পণ্যটা বাজারে আসে, পণ্যটা বিক্রি হয়, একসময় অনেক বিক্রি হয় এবং একসময় বিক্রি আস্তে আস্তে কমতে থাকে, একসময় সেই পণ্যটা মার্কেট থেকে আউট হয়ে যায়। এরকম অনেক পণ্যের নাম তোমরা বলতে পারবে যে যেই পণ্যটা একসময় ছিল কিন্তু এখন বাজারে নাই, তার মানে ওই পণ্যটার জীবনচক্র শেষ হয়ে গেছে। তাহলে আজকে সেই মজার এবং ইন্টারেস্টিং সেই বিষয়টি নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সব কিছুর মতো পণ্যের একটি জীবন আছে, আবার এ পণ্যের পরিসমাপ্তি তথা মৃত্যু হয়। কি অবাক হয়ে গেলে, তাই না? কিন্তু একটি পণ্য যখন ভোগ বা ব্যবহারের মাধ্যমে নিঃশেষ হয়ে যায় তখন এই পণ্যটির মৃত্যু বা পরিসমাপ্তি ঘটে না। মানে পণ্য আমরা যখন ভোগ করি বা ব্যবহার করি তার মানে পণ্যটা শেষ হয়ে যায় না। পণ্যটা শেষ মানে হচ্ছে বোঝাচ্ছে পণ্যটা মার্কেটে আর পাওয়া যায় না, এটা হচ্ছে পণ্যের মৃত্যু। অর্থাৎ একটা পণ্যের তখনই মৃত্যু হয় যে এই পণ্যটা যখন মার্কেটে আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থী, একটি পণ্য বাজারে প্রবেশের পর এর পরিচিতি বাড়তে থাকে, বিক্রি বাড়ে, এক পর্যায়ে বিক্রির পরিমাণ সর্বোচ্চ হয়। কখনো কখনো সেই পণ্যটি বিভিন্ন কারণে আবার আবেদনও হারিয়ে ফেলে, এমনকি শেষ পর্যন্ত পণ্যটি বিক্রি বন্ধ হয়ে যায়। এভাবেই একটি পণ্য বিভিন্ন স্তর বা পর্যায় অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পণ্যের জীবনচক্রের যে ধারণাটা সেটা পেয়েছো। তাই আমরা বলতে পারি যে একটি পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে, তাহলে আমরা এখন পণ্যের জীবনচক্রের সংজ্ঞায় আসি। সংজ্ঞাটা কিভাবে বলবো, যে একটি পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে সম্পূর্ণ নিঃশেষ হওয়া পর্যন্ত যেসব স্তর বা পর্যায় অতিক্রম করে তাকে পণ্যের জীবনচক্র বলে। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে প্রথম যখন টাইপরাইটারের প্রচলন ঘটে তখন এর পরিচিতি খুব ছিল। পর্যায়ক্রমে অফিসে এর ব্যাপক প্রচলন শুরু হয়, কিন্তু আজ থেকে 20 বছর পূর্বে টাইপরাইটার ছাড়া অফিসিয়াল কার্যক্রম চিন্তাই করা যেত না। কিন্তু তুমি আজকে চিন্তা করো, এখন অফিস আদালতে শুরু করে বাসা পর্যন্ত টাইপরাইটারের ব্যবহার অত্যন্ত স্বাভাবিক ছিল একসময়। কিন্তু যুগ আর সময়ের পরিবর্তনের কারণে বর্তমানে টাইপরাইটার ব্যবহার নেই বললেই চলে। সুতরাং পণ্যের জীবনচক্র হচ্ছে একটি পণ্যের গতিপথ যা মৃত্যুর পূর্বে 5টি স্তর অতিক্রম করে। সেই স্তরগুলো হচ্ছে কি উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা এবং পতন। তার মানে এই যে টাইপরাইটারের কথা আমরা বললাম, এই টাইপরাইটারের মৃত্যু হয়েছে, অর্থাৎ পণ্যের এই টাইপরাইটারটি এখন আর বাজারে পাওয়া যায় না। আমরা কি কেউ টাইপরাইটার ইউজ করি না। একসময় এই এই টাইপরাইটারের উপরে তোমার হলো একটা সাবজেক্ট ছিল, তোমাদের ইন্টারমিডিয়েটে সাবজেক্টটা ছিল, সেই সাবজেক্টটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওই সাবজেক্টের এখন আর কার্যকারিতা নাই। তার মানে তোমরা বুঝতে পেরেছো পণ্যের জীবনচক্র কী। তাহলে আমরা একটু সংজ্ঞাটা সুন্দর করে একটু বলার চেষ্টা করি, যে একটি পণ্য বাজারে প্রবেশ করা থেকে শুরু করে, অর্থাৎ যে কোনো একটা পণ্য বাজারে যখন প্রবেশ করে, সে প্রবেশ করা থেকে শুরু করে এই পণ্যটি তোমার নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত যে স্তর অতিক্রম করে সেগুলোই হচ্ছে পণ্যের জীবনচক্র। তার মানে আমরা বুঝতে পারলাম যে পণ্যের জীবনচক্র কী। প্রিয় শিক্ষার্থী, তোমরা পণ্যের জীবনচক্র কী সেটা দেখতে পাচ্ছ। তোমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ যে পণ্যের জীবনচক্র। তার মানে একটা পণ্য, দেখো এই পণ্যটা, এই যে একটা পণ্যের কয়টা স্তর? 5টা স্তর। জীবনচক্রের কয়টা স্তর? 5টা স্তর। যে 1টা 2টা 3টা 4টা, এই 5টা স্তর। প্রথম যে স্তর, সেই স্তরটার নাম হচ্ছে পণ্য উন্নয়ন স্তর। অর্থাৎ এই স্তরে কি হয়? পণ্য উন্নয়ন করা হয়, পণ্যটা তৈরি করা হয়। তারপর হলো সূচনা স্তর। সূচনা স্তর মানে হচ্ছে পণ্যটা বিক্রি শুরু হয়। এরপরে প্রবৃদ্ধি স্তর। প্রবৃদ্ধি স্তর মানে হচ্ছে এই পণ্যটা বৃদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকে। দেখো এই যে পণ্যটার বৃদ্ধি আস্তে আস্তে বাড়তে থাকে, এটাই হলো শুরু, এটা হলো বাড়তে থাকে।
এবার পূর্ণতা স্তর মানে এই পণ্যটা সর্বোচ্চ স্তরে যায়, অর্থাৎ সর্বোচ্চ স্তর, পূর্ণতা স্তর মানে সর্বোচ্চ স্তরে যায়, এবং এক সময় এই পণ্যটা আস্তে আস্তে পতন হয়, যে কোনো কারণে পতন হয়, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে দেখো, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা হচ্ছে পণ্যের জীবনচক্রের 5টি স্তর। এই স্তরগুলো তোমাদেরকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদেরকে আরেকটু আলোচনা করে নিই। দেখো, তোমরা এই স্তরগুলোতে দেখো, এই যে দাগটা দেখতেছো, এটা হচ্ছে হলো বিক্রয়, এটার নাম হচ্ছে বিক্রয় স্তর। আর এই যে দেখতেছো এই দাগটা, এটার নাম হচ্ছে মুনাফা স্তর। দেখো, আমরা প্রথমে বিক্রয় স্তর নিয়ে শুরু করি। পণ্য, এই স্তরে হলো পণ্য উৎপাদন করা হয়। যখন পণ্য উৎপাদন করা হয় তখন তার পণ্য বিক্রি হয় না, এই জন্য পণ্য বিক্রি শুরু করে এই সূচনা স্তর থেকে। দেখো, এই যে বিক্রিটা, এই জন্য বিক্রিটা শুরু হয়েছে সূচনা স্তর থেকে, এরপর আস্তে আস্তে বিক্রি বাড়তে থাকে, একসময় বিক্রি কমে যায়। এটা হচ্ছে বিক্রয় স্তর। এরপরে দেখো মুনাফা স্তর। দেখো, এই যে এটা হচ্ছে তোমার মুনাফা স্তর, এই স্তরটার নাম হচ্ছে মুনাফা স্তর। দেখো, এই পণ্যটা যখন উন্নয়ন হয়, অর্থাৎ পণ্যটা যখন তৈরি হয়, তখন কি পণ্যের মুনাফা হয়? হয় না, কারণ তখন তো মার্কেটিং বাজার আসে না, কিন্তু তখন কিন্তু অনেক খরচ আছে, তার মানে তখন প্রতিষ্ঠান ক্ষতিতে থাকে, অর্থাৎ লসে থাকে। এরপরে সূচনা করে, যে বিক্রি সূচনা করে, কিন্তু যখন বিক্রি সূচনা করলেই তো আর মুনাফা হয় না। এই জন্য দেখো, এই যে এই দাগ হচ্ছে জিরো, এই যে এই দাগটা হচ্ছে জিরো, এই দাগের নিচে হচ্ছে হলো মানে ক্ষতি, মানে আর এই দাগের উপরে হচ্ছে হলো মুনাফা। তাহলে দেখো, এইটা হলো জিরো স্তর, তার মানে জিরো স্তরের নিচ দিয়ে যায়, তার মানে মুনাফা হয় না। দেখো, এই যে প্রবৃদ্ধি স্তরে আসার পরে এই যে মুনাফা শুরু হয়, প্রবৃদ্ধি স্তরে আসার পরে যে মুনাফা শুরু হয়, এবং একসময় এই পতন স্তরে মুনাফা কমতে থাকে। তার মানে আমি তোমাদেরকে আবার নতুন করে বুঝাচ্ছি। তার মানে হচ্ছে, দেখো, মুনাফাটা শুরু হয় হচ্ছে হলো এই যে এখান থেকে, এই সূচনার শুরু থেকে, সূচনার শেষের দিক থেকে মুনাফা শুরু হয়। এরপরে হচ্ছে হলো আস্তে আস্তে মুনাফা হয়, এবং এক সময় দেখো এই যে পতন হয়ে এই জিরোতে চলে আসে, কারণ যেহেতু পণ্য বিক্রি হচ্ছে না, এটা জিরোতে চলে আসছে। তাহলে এই হচ্ছে পণ্যের জীবনচক্র। আর এটা দেখো, বিক্রি শুরু হয় হলো সূচনা থেকে, আর এবার আস্তে আস্তে কমতে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই চিত্রটি বুঝতে পেরেছো। আমরা এই চিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে করব, আশা করি তখন আরও ভালো বুঝতে পারবে। তাই পণ্যের জীবন চক্র সম্পর্কে আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেটা তোমরা বুঝতে পারলে যে পণ্যের জীবনচক্র বলতে আমরা কি বুঝি। পণ্যের ইতিহাস, অর্থাৎ এই পণ্যটা কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়েছিল, কখন যৌবন ছিল, অর্থাৎ এই পণ্যের একটা শিশুকাল থাকে, একটা বয়স্ককাল থাকে, একটা যৌবনকাল থাকে, সেই কথাটা এখানে বলা হয়েছে। বাজারে প্রবেশের মাধ্যমে পণ্যটির জীবন শুরু হয়, আবার বাজার থেকে নিঃশেষ হয়ে যাওয়া মানে পণ্যটির জীবন শেষ হয়। পণ্যের জীবনচক্রের 5টি স্তর রয়েছে, সেটা আমরা তোমাদেরকে একটু আগে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে 5টা স্তরের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই স্তরগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 5টা স্তর, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। প্রথম যে স্তরটা দেখতে পাচ্ছ, এই যে 1 নম্বরে হচ্ছে প্রথম স্তর হলো পণ্যের উন্নয়ন। পণ্যের উন্নয়ন স্তর মানে হচ্ছে এই স্তরে পণ্য উৎপাদন করা হয়। পণ্য উৎপাদন যেহেতু করা হয়, এখানে কোনো বিক্রি থাকে না, দেখো কোনো বিক্রি থাকে না, এবং এই স্তরে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়, এবং এখানে ক্ষতি হয়, অর্থাৎ এই কাজগুলোর সাথে যারা জড়িত তাদেরকে বেতন দিতে হয়, কোম্পানির লোক, তো কোম্পানি তাদেরকে বেতন দেয়, কিন্তু এর এগেনিস্টে তো পণ্য উৎপাদন হয় না, মানে বিক্রি হয় না বা মুনাফা হয় না, তার মানে এই স্তরে প্রচুর পরিমাণ বিনিয়োগ এখানে করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে সূচনা স্তর। সূচনা স্তর মানে হচ্ছে পণ্যটা বিক্রি শুরু হয়, পণ্যটা বিক্রি কেবল বাজারে পণ্য বিক্রি কেবল সূচনা হয়, এই জন্য এটাকে বলা হয় সূচনা স্তর। অর্থাৎ পণ্যটি প্রথমে বাজার উপস্থাপন করা হয়, এক্ষেত্রে পণ্যের বিক্রির মাত্রা খুবই কম থাকে, কারণ একটা পণ্য যখন প্রথমে বাজারে আসে তখন কিন্তু ওইভাবে বিক্রি হয় না, আস্তে আস্তে বিক্রি বাড়ে, তার সূচনা স্তরে বিক্রি কম থাকে। এই স্তরে কী করতে হয়, আমাদের প্রসারমূলক কার্যকলাপ, অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে পণ্য সম্পর্কে মানুষকে জানাইতে হয় যে আমাদের এইরকম নামে একটা পণ্য আছে, এই পণ্যটা আপনারা কিনেন। এই হচ্ছে সূচনা স্তর। এরপর হচ্ছে দেখো, তাহলে সূচনা স্তরে আমরা কি করতে পারি, যে বিক্রির পরিমাণ খুব কম থাকে, ধীর গতিতে বিক্রি বাড়ে, এবং প্রমোশনমূলক কার্যক্রম নিতে হয়, মুনাফা হয় না বললেই চলে, শেষের দিকটা একটু হয়, এবং এই স্তরে কোনো প্রতিযোগী থাকে না, কারণ এখানে তো আমি নিজেই অনেক ছোট, আমার তো আর কেউ গোনায় ধরে না। যখন এটা বড় হবে আস্তে আস্তে, তখন অন্যরা আমাকে প্রতিযোগী হিসাবে আসলে বিবেচনা করবে।
আশা করি তোমরা সূচনা স্তরটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে প্রবৃদ্ধি স্তর। প্রবৃদ্ধি স্তর মানে হচ্ছে এটা হলো তোমার বিক্রি এবং মুনাফা দুইটাই বাড়তে থাকে। এই স্তরে কী বাড়ে? বিক্রিও বাড়ে, মুনাফাও বাড়ে এবং সব কিছু গ্রোথ হতে থাকে এবং সুনাম বাড়তে থাকে, কোম্পানির সুনাম বাড়তে থাকে এবং এই স্তরে বিক্রি এবং মুনাফা দুটোই দ্রুত গতিতে বাড়ে। এজন্য এটার নাম হচ্ছে গ্রোথ স্তর। আশা করি তোমরা প্রবৃদ্ধি স্তর তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ বিক্রি বাড়ে, মুনাফা বাড়ে, সুনাম বাড়ে এবং বিক্রি এবং মুনাফা দুইটাই একসাথে দ্রুত বাড়তে থাকে। এরপরে হচ্ছে তোমার হচ্ছে এই, তাহলে এই স্তরে আমাদের কি কাজ আছে? এই স্তরে আমাদের কাজ হচ্ছে মুনাফার পরিমাণ বাড়তে থাকে, বিক্রি বাড়তে থাকে। এই স্তরে প্রতিযোগীরা হচ্ছে কি তোমার বলো তো, প্রতিযোগী কোম্পানি বাজারে প্রবেশ করে, অর্থাৎ অন্যরাও তোমার সাথে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত থাকে। এরপর হচ্ছে পূর্ণতা স্তর। প্রিয় শিক্ষার্থী, পূর্ণতা স্তর মানে হচ্ছে জীবনচক্রের এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। মানে এইটা হলো যে পণ্যটা একদম এখানে সর্বোচ্চ পরিমাণ পণ্য বিক্রি হয়। মানে এই স্তরে কোম্পানি সম্পর্কে মানুষ সবাই জানে এবং এই পণ্যটা মানুষ ম্যাক্সিমাম মানুষ কিনতে থাকে এবং এই পণ্যের পরিচিতি অনেক বাড়তে থাকে, অর্থাৎ এই ম্যাক্সিমাম মানুষ এই পণ্য সম্পর্কে জেনে যায়। এই স্তরে বিক্রি বৃদ্ধি এক পর্যায়ে, এই স্তর থেকেই অ্যাকচুয়ালি একসময় কি তোমার বিক্রি কমতে থাকে, এই সর্বোচ্চ থেকেই একসময় বিক্রি কমতে থাকে। তাহলে বিক্রি সর্বোচ্চ পর্যায়ে যায়, প্রতিযোগীর সংখ্যা বাড়তে থাকে, প্রতিযোগী কোম্পানিগুলো বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য তোমার হচ্ছে বাজারে চালু করে, এক পর্যায়ে কোম্পানির মুনাফা পরিমাণ কমতে থাকে। এটা হচ্ছে তোমার পূর্ণতা স্তরের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে স্তরটি আছে সেটা হচ্ছে পতন স্তর। পতন মানে হচ্ছে কোম্পানির পতন হয়, অর্থাৎ এই প্রতিষ্ঠানের এই পণ্যটার পতন হতে থাকে, অর্থাৎ এই পণ্যটার বাজারে বিক্রি হচ্ছে না এবং মুনাফাও কমে যাচ্ছে ধীরে বিভিন্ন কারণে তোমার হচ্ছে হলো এই পণ্য আউট হয়ে যায়, যেমন প্রযুক্তিগত সমস্যা, কোয়ালিটির সমস্যা বা কোম্পানির অবহেলার সমস্যা, এরকম অনেক সমস্যার কারণে পণ্যটা বিলুপ্ত হয়ে যায়। যেমন টাইপরাইটার বিলুপ্ত হয়েছে প্রযুক্তির কারণে, কারণ এখন বর্তমানে ল্যাপটপ আছে, ডেস্কটপের পরে ল্যাপটপ বের হয়েছে, তার মানে আরও ছোট কম্পিউটার বের হয়েছে, তার মানে এখন আর মানুষ টাইপরাইটার ব্যবহার করে না, তার মানে এই টাইপরাইটারটা কোম্পানি থেকে মৃত্যু হয়েছে, অর্থাৎ জীবন অবসান হয়েছে প্রযুক্তির কারণে। এরকম বিভিন্ন কারণে কোম্পানি থেকে এক একটা পণ্য বিলুপ্ত হয়ে যায়। তো এই হচ্ছে পণ্যের জীবনচক্রের স্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী পণ্যের জীবনচক্রের যে স্তরগুলো ছিল সেটা তোমরা বুঝতে পারছো। এখানে একটা কাজ করতে পারে, কোম্পানি মুনাফা বিক্রয় এবং মুনাফার পরিমাণ ব্যাপক হারে কমে, নতুন পণ্য আগমনের ফলে পরে এই পণ্যের চাহিদা কমে যায় এবং দুর্বল পণ্য বা চাহিদাবিহীন পণ্যকে বাজার থেকে তুলে নেওয়া হয়। তা আশা করি তোমরা পণ্যের যে জীবনচক্রের স্তর ছিল সেই স্তরগুলো সম্পর্কে তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার এই পর্যন্তই, অর্থাৎ আগামী যে 6 নম্বর লেকচার আছে সেখানে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আমাদের পণ্য সংক্রান্ত যে লেকচার 5টি লেকচার আমরা শেষ করলাম, এই অধ্যায়ের নাম হচ্ছে পণ্য এবং পণ্যের মূল্য। তাহলে আগামী লেকচার থেকে আমরা মূল্য সংক্রান্ত বিষয় নিয়ে লেকচার শুরু করব, অর্থাৎ আগামী 6 নম্বর লেকচারে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণের ধারণা, মূল্য কী, পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো আমরা নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সাথে থাকবে এবং এই লেকচারগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে।